জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মহাখালী, সায়েন্স ল্যাব মোড়, মতিঝিল, শাপলা চত্বর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন তারা। রেললাইন অবরোধ করায় ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে ধানমন্ডিতে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আরেকজন। দিনভর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধে পুলিশের বাধার মুখে পড়তে হয়। মহাখালীতে আন্দোলনকারী আর পুলিশ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষেও জড়াতে দেখা গেছে। আমরা যখন এই যে ওই দিকটা পুরো একদম ওই দিকে ঘেরাও করে রাখছি, তো হঠাৎ করে ঢাকা কলেজ থেকে কিছু বড় ভাইরা বের হয়েছে। ওনারা এই দিক থেকে ধাওয়া দেওয়ার সাথে সাথেই ওই দিক থেকে মার্কেট থেকে লোকেরা বের হয়েছে, আর এক একজনের চুল পাকা দাড়ি পাকা। তো ইনারা কি ছাত্রলীগ করে নাকি? আজকে আমরা সায়েন্স ল্যাবে, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং অন্যান্য যত ধানমন্ডির কলেজ আসলে ঐক্য হয়েছে, কিন্তু আজকে ছাত্রলীগ, দেশের স্বৈরাচারী ছাত্রলীগ আবার আমাদের ছাত্রদের উপর হামলা করছে। সরকারি চাকরিতে 5% কোটা রেখে কোটার একটি স্থায়ী সমাধান আমরা চাচ্ছি। সর্বোচ্চ 5% কোটা, যেটা যৌক্তিকভাবে সকলের সাথে, ছাত্রদের সাথে সমন্বয় করে ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলে আন্দোলনের একটা যৌক্তিক সমাধান চাচ্ছি। এদিকে ঢাকার মতো দেশের বিভিন্ন স্থানেও কোটা সংস্কার আন্দোলনের সড়ক অবরোধ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে বের হলে সংঘর্ষ হয়। এ সময় আবু সাইদ নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে সংঘর্ষে চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিফ আকরাম, মোহাম্মদ ফারুক নামে এক পথচারী সহ 3 জন নিহত হয়েছে। বগুড়ায় ঢাকার রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে মোতায়েন করা হয়েছে বিজিবি। একটা দেশে 100%-এর মধ্যে 4 জন মেধাবীরা যাবে আর 96% প্রাইমারি চাকরিতে কোথায় যাবে? এটা হইতে পারে? সরকার আমাদের দিকে তাকাক, সরকার আমাদের দাবিটা মেনে নিয়ে আমরা চাই সরকার আমাদের সঙ্গে বসুক। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের ভাই বোনের উপর হামলার কারণে আমরা আন্দোলনে নেমেছি এবং আমাদের আন্দোলন জারি থাকবে। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়ার রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি পাবার পর মঙ্গলবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 27 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সেই রায়ে মুক্তিযোদ্ধার সন্তান, নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে বিবাদীদের নির্দেশ দেওয়ার পাশাপাশি জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা সহ সব কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকার প্রয়োজনে কোটা পরিবর্তন ও হার কমাতে বা বাড়াতে পারবে বলে উল্লেখ করা হয় রায়ে। নির্বাচিত সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, লন্ডনে পলাতক আসামি তারেক রহমান কোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, লেলিয়ে দিয়েছে দেশ বিরোধী অপশক্তিকে। প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে। তিনি আরও বলেন, কোটা সংস্কারের বিষয়টি আদালতে বিচারাধীন, সিদ্ধান্ত ছাড়া এই বিষয়ে কোনো কিছু করার সুযোগ নেই। এখনো গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং এখনো নির্বাচিত সরকার
সরকারকে উৎখাত করার জন্য দেশে বিদেশে নানান চক্রান্ত চলছে। আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তন করার চেষ্টা হচ্ছে। আমরা ধৈর্য ধরছি। ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখতে, সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কোটা নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। যারা রাজাকারের পক্ষে স্লোগান ও নেতৃত্ব দিয়েছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে তেজগাঁয়ের জেলা আওয়ামী অফিসে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হাসান মাহমুদ বলেন, রায়ের বিরুদ্ধে সরকারের কিছুই করার নেই, করতে গেলে তা আদালত অবমাননা হবে। এখন রাজাকারের পক্ষে যে স্লোগান দেওয়া হচ্ছে সেটি বরং আদালত অবমাননা শামিল। কোটা বিরোধী আন্দোলনকে বিএনপি সরকার পতনের আন্দোলনে নিয়ে যেতে চাইছে। সকল অপশক্তিকে রুখে দিতে দলের নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ দেন তিনি। কিছু ব্যক্তি বিশেষ যাদেরকে সেখানে প্ল্যান্টেড করা হয়েছে তারা সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝাচ্ছে, ভুল বুঝিয়ে তাদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য রাখছে, স্লোগান দিচ্ছে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অপপ্রচার চালাচ্ছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের সর্বোচ্চ আদালত যে আশ্বাস দিয়েছে তারপর আন্দোলন করার কোনো যুক্তি থাকে না। সরকার আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করবে এবং আদালতের রায়ই বাস্তবায়ন করবে। আদালতকে পাশ কাটিয়ে কিছু করা হবে না বলে জানান তিনি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ইন্ডেমনিটি অধ্যাদেশ এবং শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন আইনমন্ত্রী। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের রাজাকার স্লোগান নতুন কিছু নয়, এটা ইতিহাসের ধারাবাহিকতা। শিক্ষার্থীরা আদালতে যেতে পারতেন, তাদের সব ধরনের আলোচনার সুযোগ ছিল। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ থেকে শেখ হাসিনার সরকার আদর্শচ্যুত হবে না। বীর মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করলে তা মেনে নেওয়া হবে না। সর্বোচ্চ আদালত তাদেরকে এই আশ্বাসও দিচ্ছে যে আমরা সব পক্ষ শুনব, তারপরে আন্দোলন করার কোনো প্রয়োজনীয়তা থাকে, যেই স্লোগান দেওয়া হয়েছে সেই স্লোগান দেওয়ার কোনো প্রয়োজনীয়তা থাকে। আদালতে যখন একটা জিনিস গেছে, সরকারও অপেক্ষা করে যে আদালত কি বলে, তারপরে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। বাংলাদেশের সর্বোচ্চ আদালতকে সম্মান করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করে সর্বোচ্চ আদালত যে রায় দেয় সেটা বিবেচনা করব, সেটা প্রতিপালন করার চেষ্টা করব। আমরা সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না। নিয়মের মধ্যে থেকে ছাত্রদের আন্দোলন করা উচিত ছিল, তাদের জন্য পথ খোলা রয়েছে, কিন্তু তারা সোজা পথে না এসে ভিন্ন পথে চলে গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, কাউকে কষ্ট না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্ররা যেন আন্দোলন করে, প্রয়োজনে না হওয়া পর্যন্ত ছাত্রদের আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যেন নিয়মতান্ত্রিকভাবে কাউকে কষ্ট না দিয়ে যেন তারা তাদের কথাগুলি বলে, যাতে এদেশের জনগণও বুঝতে পারবে এবং সবাই সেটা উপলব্ধি করতে পারবে। আর যেইগুলির কথা বলছেন মারামারি, এইটা ছাত্রদের মধ্যে সবসময় একমত হতে পারে না, মতবিরোধ থাকে, মতবিরোধ হলেই বাকবিতণ্ডা হয়। সেই রকমই কিছু কিছু জায়গায় হচ্ছে। আমাদের নিরাপত্তা বাহিনী আমরা এখনো তাদেরকে বলেছি যে যেই পর্যন্ত প্রয়োজন না হয় সেই পর্যন্ত যেন তারা এই ছাত্রদের ইসের মধ্যে না প্রবেশ করে। দেশে ন্যায় বিচার পাওয়া ও কথা বলার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার যে ঘটনা ঘটিয়েছে তা ইতিহাসের জঘন্যতম ঘটনা। পাকিস্তান আমলের মতো একইভাবে ছাত্রদের উপর বাহিনী লেলিয়ে দিয়ে শিক্ষার্থীদের দমন করার চেষ্টা করা হচ্ছে। এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে অধিকার হরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগ প্রশাসন এবং দলীয় ক্যাডারদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা ফ্যাসিবাদে পরিণত করেছে সরকারি দলকে। তুমি যখন রাত্রে শুতে যাও সেখানে তোমার পাশে একটা ঘটনা ঘটিয়ে তারাই ঘটনা ঘটায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংগঠিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 1971 সালে মুক্তিযোদ্ধাদের অবদানে এ দেশ স্বাধীন হয়েছে। সেজন্য যে দলই করুক না কেন তাদের সর্বোচ্চ সম্মান দিতে হবে। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024 প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে 48 জনকে ফেলোশিপ দেওয়া হয়। জাতির পিতা যে আহ্বান করেছেন, যার যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার, সংসার, বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যার যা কিছু আছে তাই নিয়েই, এবং তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে। কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি এর মধ্যে অনেকেই হয়তো আমাদের দলের সমর্থন নেই, অন্য জায়গায় চলে গেছেন, বা অনেকের অনেক কিছু থাকতে পারে। যে যেখানেই যাক সেটা আমার কাছে বিবেচ্য না। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে, নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি, এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। কক্সবাজার শহরের নালা, নর্দমা, সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌর কর্তৃপক্ষ। সকাল 9টা থেকে শুরু হওয়া তৃতীয় দিনের অভিযানে 20টির বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ নিয়ে 3 দিনে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো। চলমান এই অভিযানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে শহরের দখলদারদের উচ্ছেদে 1 মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি ভারী বৃষ্টিতে কক্সবাজারের শহরের প্রধান সড়ক তলিয়ে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে পানি। এর প্রেক্ষিতে পর্যটন নগরীর জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেওয়া হয়। ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের 10 মিনিট স্কুলে যে বিনিয়োগ ছিল তা স্থগিত করা হয়েছে। কী কারণে এটি স্থগিত করা হলো সেটি এখনও প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সচিবালয়ে বিএসআরএ ফের সংলাপের তিনি বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে অবস্থান নেয় তাকে অবশ্যই পরিত্যাগ করা হবে। সেপ্টেম্বরে এআই নীতিমালার প্রথম খসড়া প্রকাশ করবে সরকার। এটি জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান তিনি। এছাড়া ডাক বিভাগকে সরকারি বেসরকারি সহযোগিতার মাধ্যমে আরও আধুনিকায়ন করতে শিগগিরই দ্য পোস্ট ল নামে একটি আইন করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা, এই সকল বিষয় নিয়ে কোনো বিরোধ বা কোনো বিতর্ক থাকতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো মতামত বা অবস্থান নেয় অবশ্যই, আমাদের তো কথায় আছে যে দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। সেপ্টেম্বরের মধ্যে একটা প্রথম ড্রাফট আমরা করতে পারবো। এটা নিয়ে ইউএনডিপি, ইউনেস্কো, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর, ভারত, বিভিন্ন দেশের বিভিন্ন আইন এবং নীতিমালা আমরা অনুশীলন করছি।
দেশে প্রতি লাখে 114 জন ক্যান্সার রোগী, যাদের 48.4% পুরুষ এবং নারী 51.6%। বাংলাদেশের জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রিতে তথ্য উঠে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের তত্ত্বাবধানে জরিপটি করা হয়, যা প্রকাশ করা হয় বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালের সেমিনার হলে। জরিপে আরও উঠে আসে 51 থেকে 60 বছর বয়সী নারীদের মধ্যে 16.5% এবং পুরুষের 18% ক্যান্সার সবচেয়ে বেশি। এই জরিপটি চালানো হয়েছে 27,787টি বাড়িতে থাকা 1,16,475 জনের ওপর। এলাকাটিতে আমরা এই ক্যান্সার গবেষণাটি করেছি। হোসেনপুর সিলেকশনের পেছনে কারণ ছিল এই এলাকাটির মধ্যে কোনো স্পেশাল কিছু নাই, যেমন কোনো রূপপুর পাওয়ার প্ল্যান্টের মতো পাওয়ার প্ল্যান্ট নাই কিংবা হাজারীবাগের মতো ট্যানারি নেই, আলাদা কোনো বৈশিষ্ট্য নাই। আমাদের ধারণা হচ্ছে অন্যান্য রুরাল কমিউনিটিগুলোর মতোই এটি একটি কমিউনিটি। যখন এই তথ্যগুলো নেশন ওয়াইজ কখন দেওয়া যাবে তখন আমরা বলতে পারবো যে ক্যান্সার রেজিস্ট্রি বিকামস এ সিরিয়াস ইম্প্যাক্ট অন দ্য পার্ট অফ প্ল্যানিং। যখন এই তথ্যগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি ল্যারিংস বিকাম বিগ প্রবলেম, সো আমাদের টোবাকো ইজ এ বিগ ইস্যুস দেয়ার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কেস হচ্ছে, এগুলো যদি আমরা পুরো দেশের রিপোর্টটা না পাই তাহলে আমরা বলতে পারবো না কোথায় বেশি হচ্ছে কোথায় কম হচ্ছে। তো ইনসিডেন্সটা আমরা বলতে হলে সারা দেশের পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি দরকার। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।